আজকের এই ভ্রমণ কাহিনী শুরু হচ্ছে আপনাদের সবার চেনা শিয়ালদা স্টেশন থেকে। দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ যত বাড়তে যায়, উত্তরবঙ্গগামী ট্রেনগুলোর ওয়েটলিস্টের সংখ্যাও সেই হারে বাড়ে। বহু চেষ্টা করেও কনফার্ম ট্রেনের টিকিট জোগাড় করা প্রায় যাচ্ছিলই না, তাই অগত্যা ভরসা সেই তৎকাল। দার্জিলিং মেলের 2 এসির তৎকালে ট্রাই করায় কোনোভাবে সেদিন কপালের জোরে 2টো টিকিট ম্যানেজ হয়। 2টো টিকিট, ঠিকই শুনলেন, আমি একা নই, সঙ্গে আছে একজন অত্যন্ত স্পেশাল মানুষ। তার সঙ্গে পরিচয় না করালে অন্যায় হয়ে যাবে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। আমি এখন বসে আছি হচ্ছে হলদিবাড়িগামী 12343 দার্জিলিং মেলে। আর এই জার্নিটা 2টো কারণে আমার কাছে স্পেশাল। একটা অবশ্যই এটা যে পাহাড়ে যাচ্ছি, বেশ কিছুদিন পর পাহাড়ে যাচ্ছি, মানে বেশ কিছুদিন মানে আমার কাছে 3 মাসটাও অনেকটা সময় আর কি। পাহাড়ে গিয়ে এমন একটা নেশা হয়ে গেছে। এবং সেকেন্ড যে রিজন, সেটা হচ্ছে এক খুব পছন্দের মানুষ আজকে আমার ট্রাভেল পার্টনার। আপনাদের অনেকের চেনা, অনেকের ভালো লাগার একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার তো অন্যতম ফেভারিট আর কি। এই রিসেন্ট টাইমসে আমি যাদের কাজ দেখে মুগ্ধ হয়েছি সেরকম একজন মানুষ আমার সঙ্গে আছে হচ্ছে, আপনাদের দেখাই, মেক পিওনের ব্লগের শঙ্খ বিশ্বাস। ওর কথায় বলবো মেক পিওনের ব্লগের হোস্ট। কেমন আছো শঙ্খ? ভীষণ ভালো আছি এবং আজকে আরো বেশি ভালো আছি, কারণ অনেক দিনের প্ল্যানিং, আমরা অনেক দিন ধরে এক জায়গায় একসাথে একটা কিছু করার চেষ্টা করছিলাম। তো ফাইনালি পাহাড় প্রিয় 2জন মানুষ একসঙ্গে প্রথম একবারে। তাই আমার আর শঙ্খর গল্পটা বলি। ট্রাভেল ব্লগারের মিটে আমাদের যেটা বার্ষিক একটা কি বলবো একটা মিট আপ হয়, সেখানে ওর সঙ্গে প্রথম সাক্ষাৎ। তবে এটা বলে রাখা দরকার, আমাদের কাজ কিন্তু একে অপরের কাছে তার অনেক আগেই পৌঁছে গেছে। ও আমার কিছু কাজ দেখে ভালো লেগেছে, ওর আমার সমস্ত কাজই ভালো লেগেছে। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে সেই থেকে আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায় একসঙ্গে একটা কিছু করা, দুজনের দর্শকের কাছে পৌঁছে দেয়া নতুন কিছু। তো প্রথমে ভাবলাম ডুয়ার্স যাব, হলো না। পুরী যাব, হলো না। তারপর দেখলাম যে না, এবার একটা কি বলবো আর কি, একটা যা হোক করে হোক বেরোতে হবে। তো শঙ্খর দায়িত্ব ছিল তৎকালের টিকিট কাটা, অন্য সমস্ত কিছু শঙ্খ খুব গুছিয়ে করেছে। এবং দেখুন, বলে না যেদিনকে ভাগ্য সহায় থাকে, শুধু তৎকালে টিকিট পেয়েছি দার্জিলিং মেলে তা নয়, একটা সাইড আপার একটা সাইড লোয়ার। শঙ্খ, এটাতে কি বলবে, ভাগ্য তুঙ্গে। সিরিয়াসলি, মানে প্রথম কথা, এই একসাথে একই উপর নিচে আমরা যাচ্ছি, মানে এটা হয় না। আর আমার তো মনে হয় যে আমাদের সবার প্রিয় সিট এই যে সাইড লোয়ার, এইরকম একটা সুন্দর জানালা দিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে যদিও। আমরা দেখতে হ্যাঁ দারুণ ভাবে আমরা কিন্তু ট্রেন জার্নিটা শুরু করলাম। শিয়ালদা স্টেশনের যাই বলুন, একটা আলাদা গ্ল্যামার আছে। শঙ্খর সাথে আপনাদের প্রাথমিক আলাপটা করালাম, যেরকম বললাম বহু গুণে সম্পন্ন একটা মানুষ, বাচিক শিল্পী, তারপরে এত সুন্দর একজন সিনেম্যাটিক ব্লগ বানানো মানুষ। আমাদের এই স্ফিয়ারে ইনফরমেটিভ ব্লগ অনেকেই বানায়, অনেকে হয়তো সুন্দর কথাও বলে, কিন্তু সব দিকে ভালো এরকম একটা ব্লগ যদি আমি কারুর দেখে থাকি ইন ভেরি রিসেন্ট টাইমস, সেটা হচ্ছে শঙ্খ। শঙ্খর সাথে এই যে জার্নিটা হচ্ছে, তার মানে মূলত 2টো আমার কাছে পাওনা। সেটা অবশ্যই হচ্ছে একটা বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার মজা, আপনারা জানেন, সেটা একটা ভীষণ বড় পাওনা। আমরা আশা করি এই ট্রিপটা শেষে দুজনেই খানিক এনরিচড হব, কারুর থেকে কিছু না কিছু শিখে আর কি। শেখার তো কোনো শেষ হয় না। মানে আমি তো বলছি, মানে রিতমদার ভিডিও আমি তো রিসেন্টলি স্টার্ট করেছি। রিতমদার ভিডিও বহুদিন আগে থেকে দেখি। আমায় প্রথম রিতমদার সন্ধান দিয়েছিল আমার সেই গাইড ফ্রেন্ড, ফিলোসফার গাইড দাদা যাকে বলি, পুষ্পেন্দার ফেভারিট তুমি এখনো। এবং আমার মনে আছে আমি ডুয়ার্সের একটা ভিডিও দেখেছিলাম। আমার ফার্স্ট যেটা হিট করে আমার ক্ষেত্রে, আমার পছন্দের তালিকার প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে কথা। আর রিতমদার কথা এত মিষ্টি, এত মানে খুব ক্যাজুয়ালি বলে যাওয়া ইনফরমেশন, কিন্তু সেটা শুনতে এত কানে আরামদায়ক লাগে। তো সেইটা প্রথম মানে তোমাকে আলাদা করে চিনিয়েছিল যে ওয়ান্ডারার রিতম সত্যি গলা দিয়ে বা কথা দিয়ে ওয়ান্ডার করে। এই যে গলার কথা বলছে, গলা ভেজানো চা কফি এসে গেছে, যাই হোক। আর ও আমার ছোট ভাইয়ের মতো, এত ভালো কথা বলছে। এবার আমাদের খেয়ে নেওয়ার পালা। এই গোটা জার্নিটায় আপনাদের ওর সঙ্গে আলাপটা তো করিয়ে দিলাম, এরকম নানা মজার গল্প আড্ডা চলতেই থাকবে। তবে হ্যাঁ, যেটা বলে দিই সেটা হচ্ছে আমাদের গন্তব্য কোথায়। আমরা এই 5 দিনের জন্য যাচ্ছি
সিল্ক রুট ভ্রমণ করব। আর আজকে আমরা এই যে ট্রেনে উঠলাম, মানে বুঝতেই পারছেন নামবো এনজেপিতে, তারপর কোথায় যাচ্ছি সেটা ধীরে ধীরে রিভিল করতে থাকবো। তার আগে শঙ্খ, লেটস ডু দ্য অনার্স। তুমি এই কেএফসির বাকেটটি খোলো এবং আমাদের পেট পুজোটা হোক। না, পেট প্রমোশন নয়, কেএফসি পেট প্রমোশন। কারেক্ট। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে। আপনাদের এই ট্রেনটির ব্যাপারে কয়েকটা তথ্য দিয়ে রাখি। যদিও কম বেশি সবার জানা, এই রুটের সব থেকে প্রেফার ট্রেন হয়তো কিছু মানুষের কাছে এই ট্রেনটি, এবং পদাতিক এক্সপ্রেস বহু মানে যারা রাত্রিবেলা ট্রেনে ট্রাভেল করেন আমি জানি আপনাদের খুব প্রিয় একটি ট্রেন। এখন যে রিসেন্ট কিছু আপডেটস হয়েছে দার্জিলিং মেলের সময় রুটে, সেটা একটু বলে রাখি। প্রথমত হচ্ছে এই গাড়িটি 10:15 নাগাদ শিয়ালদা থেকে ছাড়ছে এবং হলদিবাড়ি অবধি যায়, নট এনজেপি এনিমোর। আমাদের এই যে 2AC-তে আমরা ট্রাভেল করছি, প্রতি মানুষের যদি আপনি তৎকাল কোটায় না কাটেন, সাধারণত যে টিকিট ভাড়া পড়ে ওই 1325 টাকা মতো, এবং থার্ড এসিতে কম বেশি ভাড়াটা 950,000 টাকার মধ্যে ঘোরাফেরা করে। এখানে টোটাল 6টা স্লিপার ক্লাস আছে, 7টা থার্ড এসির কোচ আছে, 2টো আমরা যেরকম এই সেকেন্ড ইয়ারে ট্রাভেল করছি এরকম 2টো আছে, এবং একটা ফার্স্ট ক্লাসের কোচ আছে। আর এছাড়া 4টে জেনারেল কোচ আছে। অনেক মানে কম্পার্টমেন্টস, বুঝতেই পারছেন এত প্রেফার ট্রেন যেহেতু, রেলওয়েজে এটাকে একটা প্রেফারেন্স দেয়। আর আরেকটা যেটা আমার সুবিধে, যেটা চোখে পড়লো, সেটা হচ্ছে যে আমরা ট্রেনে ওঠার পরে কিন্তু খাবার নিয়ে কিছু লোক উঠলেন, জল বিক্রি হচ্ছে। ইনকেস যদি আপনারা বাড়ি থেকে কিছু নাও নিয়ে আসেন, রাতের খাবারটা এখানে কিন্তু কম বেশি ম্যানেজ হয়ে যাবে। আর আরেকটা যেটা বলে শেষ করবো, এই ট্রেনটার আমার মনে হয় একটা বিরাট প্লাস পয়েন্ট এই দার্জিলিং মেলের, সেটা হচ্ছে যে নাম্বার অফ স্টপেজেস খুব কম। শিয়ালদা থেকে ডিপার্ট করার পরে এই যে স্টেশনগুলি দাঁড়ায় একবার আপনাদের বলে দিই। শিয়ালদার পরে প্রথমে এই ট্রেনটি স্টপেজ হচ্ছে বর্ধমানে, তারপর বোলপুর, শান্তিনিকেতন, মালদা টাউন, কিষানগঞ্জ, তারপরেই কিন্তু সরাসরি নিউ জলপাইগুড়িতে এই ট্রেনটি গিয়ে পৌঁছয়। প্রজেক্টেড টাইম 8টা 5। আমরা নিউ জলপাইগুড়ি নেমে যাব, ট্রেন কিন্তু আরও এগিয়ে যাবে। এরপরে আরও 2টো স্টেশনে দাঁড়ায় এই ট্রেনটি, সেটা হচ্ছে জলপাইগুড়ি এবং হলদিবাড়ি। একটা ছোট্ট আপনাদের ট্রিক বলে রাখি, যারা তৎকালে টিকিট কাটবেন ভাবছেন আমাদের মতো, চেষ্টা করবেন এই গোটা যে স্ট্রেচটা মানে শিয়ালদা টু হলদিবাড়ি, এইটাকে দিয়ে তৎকালের টিকিট বুক করা। মানে আপনি যদি শিয়ালদা টু এনজেপি কাটেন, ওইটাই তো সবাই কাটার চেষ্টা করে, খরচ সামান্য বাড়তি পড়বে, তবে টিকিট পাওয়ার সুযোগ কিন্তু বেশি থাকবে। আমরাও কিন্তু সেরকম একটা ছক করেই আজকে এই সুন্দর সিটটা অ্যারেঞ্জ করতে পেরেছি। ঘড়িতে বাজে 7:55, প্রজেক্টের টাইমেরও বেশ খানিক আগে আমরা পৌঁছে গেলাম রোদ ঝলমলে এই নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের গাড়িও এসে গেছে, সকালে ফোন করে কনভেও করে দিয়েছে। চলুন রওনা হওয়া যাক। ট্রেনের যাত্রা কেমন হলো গো? দার্জিলিং মেলের যাত্রা যেমন হয় ভালো, মানে খুব টাইমলি সবকিছু হয়েছে। তবে আমার 2টো জিনিসই কমপ্লেন আছে। এক, চার্জিং পোর্টের খুব সমস্যা। কারেক্ট। আর তোমার তো সাইড আপারে ছিলই না। সাইড আপারে ছিলই না, সাইড আপারটা বড্ড ছোট, সাইড আপার লোয়ার দুটো সিটি, এসি 2টা ছোট। মানে একজন বড় মানুষের শুতে বেশ সমস্যা। আর বেচারা শঙ্কর আবার চার্জিং কেবলটাও গন্ডগোল করছে। দেখা যাক এখানের অ্যাপেল স্টোরে যদি পাওয়া যায়। চলো শঙ্খ, দুগ্গা দুগ্গা করে রওনা হওয়া যাক। এই এনজেপির রেল ওভারব্রিজে উঠলেই একটা মনে ক্ষীণ আশা থাকে যে তার যদি দেখা পাওয়া যায়। ট্রেনও মোটামুটি কিষানগঞ্জ ছাড়বার পরে এদিক ওদিক চোখ ঘুরছিল, কিন্তু না, এবার আর রেল ওভারব্রিজ থেকে অ্যাটলিস্ট তার দেখা পাওয়া গেল না। এনজেপি স্টেশনে আমার আবার অনেক দিন পর আসা। এর মাঝে নিউমাল দিয়ে বেশিরভাগ যাতায়াত করেছি। এখানের এখন নতুন পার্কিং, নতুন এই যে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন হচ্ছে, সবই আমার কাছে নতুন লাগছে। খানিক অগোছালো এখন অবশ্যই। দেখা যাক আমাদের ড্রাইভারজির সঙ্গে কিভাবে দেখা সাক্ষাৎ হয়। স্টেশনকে পিছনে ফেলে বেরিয়ে এসে এরকম একটা নতুন টানেল মতো দেখছি, যেটা দিয়ে বোথ স্টেশন থেকে এক্সিট এবং পার্কিংয়ের এন্ট্রি অবধি যাওয়া যেতে পারে। ভিড়টা দেখেছেন? এই টানেলের শেষ মাথায় শুরু হলো 4টি খাবার দোকান। পার্কিং এখনো খুঁজে পাইনি, তুই চিনতে পারছি না। এই 1 বছরের খানিক বেশি সময় সমস্ত কিছু পাল্টে গেছে।
হচ্ছে এনজেপি স্টেশনে ডেডিকেটেড পার্কিং। এখন ড্রাইভারকে খুঁজতে একটু বেগ তো পেতে হলোই। এখানে একটা পাবলিক টয়লেট করেছে, যাত্রী সাথীর কাউন্টার, ওয়েটিং স্ট্যান্ড, সারিবদ্ধভাবে গাড়ি। কলকাতা এবং দক্ষিণবঙ্গে যত গরম বাড়বে, উত্তরবঙ্গে ভিড়ও কিন্তু পাল্লা দিয়ে বাড়বে। সব থেকে যেটা ভালো লাগে হচ্ছে আর 1 ঘন্টা দূরেই কিন্তু কম বেশি আমরা পাহাড় দেখা শুরু করব। তার আগে ব্রেকফাস্ট করতে হবে, যেরকম বলছিলাম শঙ্কর আইফোনের কেবল বিভ্রাট মেটাতে হবে। এই দেখুন গাড়ি ঢুকছে বা বেরোচ্ছে কিন্তু একই দিক থেকে। এখানেই টোটো দাঁড়িয়ে আছে শিলিগুড়ি শহরে যাওয়ার জন্য, অটো এখানে, বাসও এখানে, সবটাই কিন্তু একটা ক্লোজড জায়গার মধ্যে ওনারা এনে নিয়েছেন। আর এই সিকিম নাম্বার প্লেটে 3477-এর যে গাড়ি, এটি কিন্তু আমাদের বাহন হতে চলেছে এই গোটা যাত্রাটার জন্য। আগামী 4 নাইট 5 ডেজ আমাদের এই গোটা সিল্ক রুট আমাদের ভ্রমণ করাবে কিন্তু এই বোলেরো গাড়িটি। আপনাদের আরও সমস্ত তথ্য দিতে থাকবো। চলুন রওনা দেওয়া যাক। এখন ঘড়িতে বাজে 8:20। আচ্ছা, আমাদের পাইলট সিটে ডান দিকে আছে সন্তোষজি, আমাদের ড্রাইভার দাদা এই ট্রিপের জন্য। শঙ্খ, কিরম অভিজ্ঞতা এখন অব্দি বলো, এখন কিরম লাগছে? খুবই এক্সাইটেড লাগছে। আর পাহাড় মানে আমাদের কাছে কি সেটা আমরাই জানি একেবারেই। আর সম্ভবত এই জায়গাটায় মানে যে কটা আমরা এবার যাব, তোমার কাছে সবকটা নতুন ডেস্টিনেশন, সবকটা নতুন। এবং আমি ওই জন্য বলি আমার একটা অ্যাডভান্টেজ আছে, আমার এখনো পর্যন্ত আমি খুব কম ঘোরার অভিজ্ঞতা আমার, তো তাই সবই নতুন লাগে। আর পাহাড়ে আমি অনেকবার এসেছি, এনজেপি তো এই নিয়ে কমবারে যতবার আসি। আমি তো শঙ্ককে বলি যে এখানে একটা ঘর ভাড়া নিয়ে নাও বড়, শিলিগুড়িতে থাকাটা প্রয়োজন। একই রকম প্রত্যেকবার এই জায়গাটির একটা কি যে মাধুর্য, নেমেই মনটা ভালো হয়ে যায়। চলো শঙ্খ, রওনা হওয়া যাক। চলো। আজকে আমরা এই এনজেপি নামলাম। এখান থেকে আমরা সরাসরি 3.5 ঘন্টার পথ অতিক্রম করে পৌঁছে যাব সিলেরিগাঁওতে। সিলেরিগাঁও কিন্তু কম বেশি 95 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স। এরপরে আমরা কালকে সিলেরিগাঁওতে থেকে সেখান থেকে চলে যাব আরিটার। তারপর তৃতীয় দিনটা থাকবো জুলুকে। জুলুক থেকে সমস্ত সাইট সিইং করে, মানে সমস্ত সাইট সিইং বলতে নাথুলার দিক, বাবা মন্দির, ছাঙ্গু লেক, সেগুলো ঘুরে আমাদের 4th ডে হল্ট হবে হচ্ছে গ্যাংটকে। এবং গ্যাংটকে একটা দিন কাটিয়ে তারপর আবারও ফিরে আসা এনজেপিতে। আপাতত এই প্ল্যানটা নিয়ে আমরা এগোচ্ছি। তবে কতটা কি হচ্ছে, কোথায় কি ওয়েদার পাচ্ছি, তা সবটাই ওপরওয়ালার হাতে। আমরা তো শুধু প্ল্যান করতে পারি, তবে সেটার এক্সিকিউশন এবং সেটা কতটা সফল হবে তা কিন্তু ভগবানের হাতে। দেখা যাক, রওনা হওয়া যাক। একটাই ছোট্ট জিনিস বলে রাখি, আমরা কিন্তু এই যে গোটা জিনিসটা করছি সেটা একটা প্যাকেজের অন্তর্গত। এই প্যাকেজে আমরা কি কি পাবো, গোটা প্যাকেজটার খরচ কত, সেগুলো ধীরে ধীরে এই জার্নি যত এগোতে থাকবে আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব। যেতে যেতে আরো কয়েকটা ইম্পর্টেন্ট কথা এবং তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা এই প্যাকেজটা যেহেতু এনজেপি টু এনজেপি করছি, ওই জন্য আমাদের পিক আপ ড্রপ দুটোই কিন্তু এনজেপিতে হবে। তবে সময় যদি বাঁচাতে হয়, আমি আর শঙ্খ আস্তে আস্তেই সেটা দেখছিলাম যে নিউ মালে নামলে কিন্তু প্রায় 1 ঘন্টার সময় কম লাগবে। কিলোমিটারগতভাবে যে বিরাট তফাৎ তা নয়, এখান থেকে কম বেশি 95 কিলোমিটার, নিউ মাল থেকে 80 কিলোমিটার মতো। কিন্তু রাস্তার কন্ডিশন ভালো থাকবার দরুন, জ্যাম কম হয় যেহেতু ওই রাস্তাটায়, আলগাড়া হয়ে সিলেরিগাঁও বা ইচ্ছেগাঁও যেদিকেই যান না কেন সময়টা একটু কম লাগে। আলাদা করে সিলেরিগাঁও ইচ্ছেগাঁও আসেন, আমরা যেরকম একটা মানে বৃহত্তর প্ল্যানের মধ্যে এটাকে ইনকর্পোরেট করেছি। তবে গাড়ির খরচের ব্যাপারটাও একটু জেনে রাখা দরকার আপনাদের। এনজেপি থেকে আমরা যে জাতীয় গাড়িতে যাচ্ছি আর কি, বোলেরো জাতীয় গাড়ি, সরাসরি যদি কোনো ড্রাইভারের সঙ্গে কন্ট্যাক্ট করে যান
তাহলে কিন্তু 4,500 টাকা মতো পড়তে পারে আর কি। আর ছোট গাড়িতে 3,500 থেকে 4,000 টাকা। নিউ মাল জাংশনে যদি নামেন সেখানে কিন্তু খরচটা দুটো ক্ষেত্রেই 500 টাকা কম ধরে চলতে পারেন, দেখবেন যেটা সুবিধা হয়। তবে এটাও সত্যি যে ইউজুয়ালি যে প্যাকেজগুলো হয় সিল্ক রুটের সেগুলো কিন্তু অরিজিনেট করে মানে পিক আপের সুবিধের জন্য, এবং সিকিম নাম্বার প্লেটের গাড়ি যেহেতু নিতে আসে এই গোটা জার্নিটার জন্য সিকিম নাম্বার প্লেটের গাড়ি আপনাকে অ্যালট করা হবে, তাই এনজেপিটা মানে প্রেফার্ড পিক আপ লোকেশন হয়। সেটা একটু কথা বলে নেবেন যেটা সুবিধা হয়। আমরা তো টিকিটও পাইনি কাঞ্চনকন্যার, তাই আমাদের এনজেপি ছাড়া অপশন ছিল না। এনজেপি বা বাগডোগরা মানে আমি বলছি শিলিগুড়ির আশপাশের যে কোনো জায়গা থেকেই কিন্তু এই জার্নিটা আপনারা শুরু করতে পারেন, সেটা শিলিগুড়ি জাংশন স্টেশনও হতে পারে। এনজেপি থেকে বেরিয়েছি কম বেশি মিনিট 35-40 হলো। আমরা সেবকে ঢোকার খানিক আগে দাঁড়ালাম হচ্ছে ব্রেকফাস্ট সেরে নিতে। আর এই দূরে এই জার্নিতে প্রথম কিন্তু আমরা পাহাড় দেখতে পাচ্ছি। মেঘপিয়ন দাঁড়িয়ে আছে এবং মেঘপিয়নের পিছনে হচ্ছে পাহাড়। প্রথম দর্শন আছে একদম এই ট্রিপে আমাদের ফার্স্ট পাহাড় দেখা। সমতল মোটামুটি এই জায়গাটিতেই শেষ, আর এইখানেই হোটেল নিউ সিকিম বলে একটি জায়গায় আমরা দাঁড়ালাম। টুকটাক কিছু খেয়ে নিই, তারপর এবারে পাহাড়ের চড়াই শুরু হবে। আমরা যে রোড সাইড রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছি তার ব্যাক সাইড থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর। তিস্তা নদীর এখন আর এদিকটায় খুব একটা কিছু ফ্লো নেই, শুকিয়ে গেছে। দূরে ডুয়ার্সের জঙ্গল দেখা যাচ্ছে, এদিকে ছোট ছোট পাহাড়ি বাড়ি। আর হাওয়াটা কি ভালো দিচ্ছে না শঙ্খ, অসাধারণ। পাহাড়ে ওঠাও হলো না, কিন্তু তার আগে পাহাড়ের স্টেপল ফুড এসে গেল যে শঙ্খ। কপিস করে চিকেন মোমো দিয়েছে, একটু বলো। 8 পিস। দাম কিছু কি বললো কত? আমরা জিজ্ঞেস করিনি। একদম 9:30 বেজে গেছে, এখনো পেটে কিচ্ছু পড়েনি। 2 পিস বিস্কুটও খাইনি সকাল থেকে, বলো। লাস্ট খাওয়া হয়েছে KFC-র পর আবার মোমো। দারুণ রুটিন খাবারের। চলো শুরু করা যায়। মোমোটা ভীষণ ভীষণ ভালো ছিল। 8 পিস মোমো গোগ্রাসে গিলে ফেললাম। যাই হোক, খিদেও ছিল। আমাদের এখন যেখানে অবস্থান সেখান থেকে সিলেরিগাঁও দেখাচ্ছে গুগল ম্যাপস, আরো 2 ঘন্টা 45 মিনিট নেবে যেতে। রওনা হওয়া যাক। এরপরে সরাসরি হয়তো থামবো কালিম্পংয়ে গিয়ে, আর মাঝে কোথাও থামার ইচ্ছে নেই আনটিল কোনো ডেস্টিনেশন বা কোনো ভিউ পয়েন্ট এমন আসে যেখানে গাড়ি থামাতে আমরা বাধ্য হই আর কি। সেবক ছাড়বার পর আমাদের সরাসরি দ্বিতীয় গন্তব্যটি ছিল কালিম্পং। তবে কালিম্পং পৌঁছানোর আগে যে রাস্তা দিয়ে এই গাড়িটি গেল তার ব্যাপারে কয়েকটা তথ্য আপনাদের দিয়ে রাখি। সেবকের রাস্তা ছেড়ে আমাদের গাড়ি সোজা চলল তিস্তা বাজারের দিকে। এই গোটা রুটটিতেই প্রায় সুন্দরী তিস্তা নদী আপনাদের সাথী হয়ে থাকবে। তিস্তা বাজার ক্রস করবার পর আমরা আবারও চড়াই করলাম কালিম্পংয়ের পাহাড়ের দিকে। আপনারা যারা এই রুটটি ধরে আলগাড়ার আশপাশে যে কোনো জায়গায় যাচ্ছেন, সে সিলেরিগাঁও, ইচ্ছেগাঁও, রামধুরা, এমনকি মাইরুংগাঁও, এই জায়গাগুলি পৌঁছানোর আগে আপনারা যদি চান ড্রাইভারের সঙ্গে কথা বলে কালিম্পংয়ের যেটা সাইট সিইং সেটাও কমপ্লিট করে নিতে পারেন। অনেকগুলো দেখবার জায়গা এই রুটে পড়ে। তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ডেলো পার্ক, হনুমান মন্দির এবং আরও এখানে ছোটোখাটো অনেক মনাস্ট্রিজ আছে। আমরা যদিও সেই সমস্ত জায়গায় থামিনি, কারণ আমাদের এই জায়গাগুলি বহুবার করে ঘোরা। তবে যারা এই দিকে প্রথমবার আসছেন অবশ্যই সাজেস্ট করব পারলে জায়গাগুলি দেখে নিয়ে নিজের ডেস্টিনেশনে পৌঁছন। আলগাড়া, পেডং এবং এই ফরেস্ট চেকপোস্ট পার করে এবার সম্ভব বলা যায় মোটামুটি আমরা প্রায় চলে এসেছি। এতক্ষণ টানা গাড়িতে বসে থেকে আমি আর শঙ্খ ডিসাইড করলাম এবার একটু নামা যাক। সাইলেন্ট ভ্যালি ক্রস করে সামান্য একটু এগিয়ে এসেছি এবং আমরা যে জায়গাটি আছি সেটা একটু দেখাই আপনাদের। এই দেখুন, এই জায়গাটায় শঙ্খ যেখানে দাঁড়িয়ে আছে আশপাশটা কি অপূর্ব। আমরা যদি একটু চুপ করে যাই শুধু ঝিঝি পোকার ডাক আর পাখির ডাক শুনতে পারবেন। শুনুন একটু।
এই যে ছোটখাটো কালিম্পংকে ঘিরে যে পাহাড়ি গ্রামগুলো আছে, সেটা সিলেরি গাঁও হতে পারে, আসার পথেই কিন্তু আমরা কাফের গাঁও ইচ্ছে গাঁওয়ের রাস্তা ছেড়ে এগোলাম। এই জায়গাগুলোই কিন্তু মূলত মানুষ আসেনি হচ্ছে এই ভিড়ভাট্টা কোলাহল থেকে দূরে থাকতে। মূল টাউন যে কালিম্পং, সেখানটা তো দেখলেন এখন কি অবস্থা, ভিড় ভাট্টা, গাড়ি, দোকান বাজার, ওখানে আর সৌন্দর্য সেরকম নেই। সেই জন্যই কিন্তু মানুষ এতটা প্রত্যন্ত জায়গা হলেও কষ্ট করে আসে। আমরা ভাবুন সেই সকাল 8টাতে বেরিয়েছি, এখন বাঁচতে যায় ঘড়িতে দুপুর 1টা। প্রজেক্টের টাইম ছিল 3.5 ঘন্টা, তার প্রায় 1.5 ঘন্টা বেশি নিয়েছে। তাও এখানে এসে কিন্তু সেই সমস্ত ধকল এবং ক্লান্তি মুছে গেছে। আর এই বলতে পারেন আমরা প্রবেশ করলাম হচ্ছে সিলেরি গাঁওতে। প্রচুর ছোট ছোট হোমস্টে। আমাদের যে হোমস্টে সেটার নাম এবং সেটার গোটা বিবরণ দেব আরেকটু পরে। গ্রামটা তার আগে দেখে নিন কি অপূর্ব লাগছে। আমাদের হোমস্টে তো আপনাদের ঘুরে দেখাবোই, তবে তার আগে আশপাশটা একটু দেখে নিন আপনারা। এই রকম কিন্তু আশপাশে লাগছে পরিবেশটা, গোটা গ্রামটা কি সুন্দর দেখুন। আরো কিছু ওপরের দিকেও হোমস্টে আছে, সেগুলো একটু সিঁড়ি ভাঙতে হবে। এই লাইন বরাবর সারিবদ্ধভাবে প্রচুর হোমস্টে আছে, প্রচুর প্রেয়ার ফ্ল্যাগস দিয়ে ডেকোরেট করা, উঁচু উঁচু পাইন গাছ, অপূর্ব সুন্দর নিরিবিলি পরিবেশ। আর আমাদের যেটা ভালো লাগছে হচ্ছে আমাদের যেটা হোমস্টে সেটাই কিন্তু একদম মানে যদি লক্ষ্য করেন, এই যে লাল হলুদ বাড়িটা এটাই হচ্ছে আমাদের হোমস্টেটা। এখানের একদম সামনে অবধি কিন্তু গাড়ি আসছে। মানে কিছু হোমস্টে যেগুলো দেখাচ্ছিলাম ওপরের দিকে, সেগুলো সিঁড়ি ভাঙতে হবে, যাদের হাঁটুর সমস্যা তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। কিন্তু এই হোমস্টেটাই কিন্তু একদম মেইন গেট অবধি গাড়ি চলে এলো। শঙ্খ, কিরম লাগছে? বাইরে থেকে তো দারুণ লাগছে। দারুণ লাগছে, কি সুন্দরভাবে ডেকোরেট করা। মানে একটাই আফসোস হচ্ছে যে এই সামনের ফগটা না থাকলে সত্যি হয়তো হেভেন ভ্যালি, মানে ভ্যালিটা হেভেনের মতোই লাগবে। একেবারেই তাই, একেবারেই তাই। নামকরণের যথার্থতা বুঝতে পারবো কালকে সকালে যদি এটা কাটে। চলো ভিতরে যাওয়া যাক। দারুণ দারুণ। আর আমাদের এই ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে এলেন এতটা যত্ন করে। এখানে ঠান্ডাটাও বেশ ভালো লাগছে, বুঝতেই পারছি বিকেল নামবার পরে কিন্তু দারুণ ঠান্ডা হবে। এখানের অল্টিটিউড দেখুন 1780 মিটার, ভালো অল্টিটিউড। হোমস্টের ভিতরটা ঢুকেছি, এই সামনেটা রিসেপশন এরিয়া, এদিকটা ওনাদের খাবার জায়গা। এই জায়গাটা দেখুন, সিঁড়ি টিড়িগুলো কি সুন্দরভাবে মেনটেন করা। আর যেহেতু উই আর অন আ হায়ার ফ্লোর, আনঅবস্ট্রাক্টেড গোটা সিলেরি গাঁওয়ের কিন্তু ভিউ আছে এই হোমস্টেটা থেকে। চলুন আপনাদের আমাদের রুমটা এবং তার আশপাশের এখানে যে অ্যামিনিটিস আছে সেগুলো একটু ঘুরিয়ে দেখাই। আমরা পেয়েছি 2nd ফ্লোরে রুম নাম্বার 110 এই হেভেন ভ্যালি হোমস্টের। সব থেকে সুন্দর অংশ যেটা আমি রুম ট্যুরের আগেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই বারান্দা থেকে ভিউটা। গোটা সিলেরি গাঁওয়ের একটা আনঅবস্ট্রাক্টেড ভিউ আছে এবং আপনারা যেটা দেখলে বুঝতে পারবেন, এই পাইন গাছগুলোর সারিটার মাথাটা কোথায় শেষ হচ্ছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, এত উঁচু। নিচটা এমনি জনবসতি, সব কিন্তু হোমস্টে নয়, অনেক লোকাল মানুষ, পাহাড়ি মানুষরা এখানে থাকেন। এই দিকের যে বাড়িগুলো দেখছেন মূলত সবকটা হোমস্টে। এই হচ্ছে আমাদের ঘর, একটা ভ্যালি ফেসিং বড় উইন্ডো আছে। রুমটা একটু চট করে ঘুরিয়ে দেখিয়ে দিই। বেশ বড় রুমটা, ঢুকে একটা এখানে ড্রেসিং এরিয়া। এখানে যেহেতু এই রুমগুলোয় টোটালে 4 জনও থাকতে পারে দরকার পড়লে, 2টো ডাবল বেড আছে। একটা বেড একটু বড়, একটা কম্পারেটিভলি ছোট। মাঝখানে একটা টেবিল, এদিকে একটা ছোট কাবার্ড। এই জানলাটা থেকে যেরকম বলছি, সব থেকে ভালো পাওনা যেটা, আশপাশের পরিবেশটা খুব সুন্দরভাবে আপনারা ঘরে বসেই এনজয় করতে পারবেন। এই হচ্ছে মূলত শোয়ার জায়গাটা। আর টয়লেটটা আপনাদের একটু দেখিয়ে দিই। হোমস্টের তুলনায় টয়লেটটাও কিন্তু মন্দ নয়। ওয়েস্টার্ন এখানে টয়লেটের ফেসিলিটি আছে, এদিকে হাত ধোয়ার জায়গা, আয়না, গিজার আছে, সমস্ত মডার্ন অ্যামিনিটিস কিন্তু টয়লেটটিতে আছে। ভালো লাগছে, এমনি পরিষ্কার বড়সড় একটা টয়লেট।
আমাদের এই রুমটা বেটার লাগলো। প্রথমে 110 দেখিয়েছিলাম, বাট আমরা ডিসাইড করলাম 111-এ থাকবো। এটা যেন আরও খোলামেলা, আরও স্পেশিয়াস লাগছে রুমটা। আর এখানে ওনারা কিন্তু আমরা চেক ইন করবার পর ফ্লাস্ক আর এখানে চা কফি বানানোর টুকটাক সরঞ্জাম দিয়ে গেছে ওনারা। কফি স্যাশেজ আছে, চিনি আছে, চা পাতা আছে, বিস্কিট আছে। তো মোটের ওপর ভালো একটা হোমস্টেতে, এর থেকে ভালো আর কী বা আশা করবো বলো। আসবার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক অফার করা হয়েছে ফ্রুট জুস। কি শঙ্খ, কিসের জুস গো? বুঝতে পারছি না, তবে আমার মনে হচ্ছে পাইনাপেলের জুস। পাইনাপেল মিক্সড, আচ্ছা মিক্সড ফ্রুট। থ্যাংক ইউ দাদা। প্রায় দুপুর 3টে বেজে গেছে, এখনো তো আমাদের খাবার সুযোগ হয়নি। লাঞ্চ দিয়ে গেছেন এই বারান্দাতেই, যেরকম বলছিলাম আপনাদের। লাঞ্চে কি কি আছে শঙ্খ আপনাদের দেখাবে। শঙ্খ একটু, হ্যাঁ হ্যাঁ, যে শঙ্খ একটু বোঝাবে কি কি আছে। কুয়াশের তরকারি, আচ্ছা, ডাল রয়েছে, আচ্ছা রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, আচ্ছা আচ্ছা, এদিকে রয়েছে মাছ, ওকে, আর রয়েছে সাদা ভাত, এবং চালটা কিন্তু সরু, হ্যাঁ ভালো, মানে এবং বেশ ভালো গন্ধ বেরোচ্ছে চালটা থেকে। হ্যাঁ, আর ওনারা, আমার একটা জিনিস ভালো লাগছে, তুমি নোটিস করেছো কিনা জানি না, যে জিনিসগুলো খেতে দিয়েছে প্রত্যেকটা কিন্তু পট বলো, থালা বলো, খুব পরিষ্কার এবং খুব সুন্দর। এবং এদিকে যেটা ছাড়া হয় না, শেষ পাতে পাঁপড় ভাজা। শঙ্খ কি বুঝছো? আমার তো দেখে ভালো লাগছে, এবং এই ডাল আর এই যে ঝুরঝুরে আলু ভাজা, এটা আমার খুব পছন্দ। একদম, আমারও তাই, মানে আখ পাতে এই জিনিসটা যেন জমে যায়। হ্যাঁ একদম, বসে পড়ি, অনেক বেলা হলো। আর দুটো ছোট্ট তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ওয়াইফাই কানেকশন আছে আর কি। এই হোমস্টেটিতে যারা থাকবেন ওয়াইফাই কানেক্ট করে আপনাদের কাজ করতে পারেন। নেটওয়ার্ক রিসেপশন ডাইসি, কোনো এরিয়ায় ভালো চলছে, কোথাও চলছে না, কল মাঝে মাঝে ডিস্টার্ব করছে, কখনো ঠিক চলছে। তাই নেটওয়ার্কের ভরসায় এখানে এলে একটু বিপদে পড়তে পারেন, ওয়াইফাইটা বাঁচিয়ে দেবে। একটাই জিনিস আমার একটু, যেটা মানে কম্পারেটিভলি একটু চোখে পড়লো খারাপের দিকেই, সেটা হচ্ছে যে রুমগুলোয় চার্জিং পয়েন্ট খুব লিমিটেড, জানেন। টোটালে দুটো চোখে পড়লো। শঙ্কর কাছে এক্সটেনশন কর্ড ছিল বলে আমরা এই যাত্রায় বেঁচে গেলাম, নইলে আমাদের সর্বসাকুল্যে যা গ্যাজেট, তাদের চার্জ করতে করতে আজ রাত কাভার হয়ে যেত আর কি। তো আমাদের মতোই যারা মানে গ্যাজেট নিয়ে ট্রাভেল করেন, অফিসের ল্যাপটপ থাকে, ক্যামেরা থাকে, এক্সটেনশন কর্ড এখানে নিয়ে আসাটা কিন্তু আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। খাবার খাচ্ছি, আমার আর শঙ্কর মোটামুটি একমত, খাবার বেশ ভালো, বলো শঙ্কর? স্ট্যান্ডার্ড। আমরা আস্তে আস্তে, আমি আর শঙ্কর একটু হাসাহাসি করছিলাম যে হোমস্টেতে গেলে সেই বোধহয় একঘেয়ে যেটা খাবার হয়ে থাকে, ওই 4 কোর্স মিল, তার বাইরে কিছু পাওয়ার আশা নেই। প্রথমে যেটা থেকে ভালো লাগলো হচ্ছে মাছ, এবং মাছটাও কিন্তু শঙ্খ দেখো বেশ ভালো সাইজের মাছ, এবং 100 গ্রাম হবে একদম। এবং তার থেকেও যেটা ভালো লাগলো হচ্ছে এই যে তরকারি, মানে স্বাদ ভালো ছিল। আর এবং সমস্ত জিনিস কিন্তু আমরা আসার পর ওনারা রান্না করে দিলেন, ওই জন্য গরম গরম ছিল। আর এখন যেটা ভালো লাগছে, আস্তে আস্তে তো মানে দুপুরটা নামছে, আশপাশে না একটা খুব ঠান্ডা হাওয়া বইছে, কি প্লিজিং না এনভায়রনমেন্টটা, খুব ভালো। পাখির ডাক শোনা যাচ্ছে। এই জায়গাটা বসে খাবেন আপনারা এলেও। আমি শুধু ভাবছি, মানে এই কুয়াশাটার জায়গায় যদি একটু মেঘ ভেসে বেড়াতো, আমাদের কপালটা খারাপ, এই সময়টা এরকমই ওয়েদার থাকে। একদমই তাই, বর্ষায় আসবে যারা তারা পাবে, দারুণ লাগে, আরো সবুজে ভরা থাকবে আশপাশটা, খুব ভালো, খুবই ভালো। একেবারেই ফার্স্ট ক্লাস খাওয়া দাওয়া হলো, খাবারের স্বাদ, খাবারের পরিমাণ সবটাই যথাযথ, খুব ভালো লেগেছে। আপনাদের একটা জিনিস বলে রাখি, আমরা তো এই গোটা যে ট্যুরটা করছি, আপনাদের গাড়িতে আস্তে আস্তেই বলছিলাম, ট্যুর কিংডম অ্যারেঞ্জ করে দিয়েছে। তাই প্রতিটা এই যে ঘোড়ার কম্পোনেন্টের খরচ আমি সাধারণত যেরকম বলে থাকি, সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, আর সেভাবে জিনিসটা হবেও না। আমরা ট্যুর কিংডমের সঙ্গে এসছি, ওনারাই আমাদের ঘোরাচ্ছে। আমি যখন স্ক্রিনে কথা বলছি, এই যে আমরা ট্যুরটা করছি, এই যে 4 নাইট 5 ডে সিল্ক রুটের ট্যুর প্ল্যান, সেটায় 2 জন মানুষ এলে, 4 জন মানুষ এলে, 6 জন বা 8 জন এলে পার হেড কস্টটা কত হবে সেটা আমি নিচে লিখে দিচ্ছি। আর এই যে হোমস্টে, আমি একটা আন্দাজ আপনাদের দিতে পারি, যাতে যারা শুধু ভবিষ্যতের দিনে সিলেডিগাঁও এইটুকুই প্ল্যান করছেন বা ইচ্ছেগাঁও, এখানে না হোমস্টের ট্যারিফটা নির্ভর করে একটা ঘরে আপনারা কতজন থাকছেন তার উপর। আমরা যে মানের ঘরে আছি, সত্যি কথা বলতে এখানে কিন্তু 4টে লোক থাকলে গাদাগাদি হবে। খাটগুলো এত বড় নয় যে 4 জন আরামসে শুয়ে পড়তে পারে, 3 জন তবু কম বেশি হয়ে যায়।
যদি 3 জন এখানে থাকে 1700 থেকে 1800 টাকার মধ্যে ঘোরাফেরা করবে। 4 জন যদি কোনোভাবে ফিট ইন করতে পারেন 1400 থেকে 1500 টাকা। 2 জন থাকলে যেরকম আমরা এসছি সেক্ষেত্রে কিন্তু পার হেড খরচটা 2000 টাকার মধ্যে। তবে হ্যাঁ, প্যাকেজে যারা আসবেন তাদের এই ইন্ডিভিজুয়াল কস্টগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না, কারণ আপনারা জানেন মানে বিজনেস টু কাস্টমার যে রেট হয়, বিজনেস টু বিজনেস রেট কিন্তু অনেক কম হয়। তো ন্যাচারালি আপনারা সেই রেটেই জিনিসটা পাবেন। তো এটা আপনাদের জানিয়ে রাখলাম। এখানে হোমস্টের খরচ যে নেই এই কথাটা বলাটা একেবারেই মিথ্যে কথা। ভালোই খরচ সাপেক্ষ, একটা হোটেলের মতনই খরচ। এরকম একটা ঘরে ভাবুন না, একটা দিন যদি 2 মানুষ থাকেন 4 বেলার খাবার নিয়ে 4000 টাকা খরচ। আগে যে একটা লোকের মধ্যে ধারণা ছিল যে হোটেলে না গিয়ে হোমস্টেতে থাকলে খরচ কম হবে, সে ব্যাপারটা একেবারেই নেই। আগে যে ধরুন ট্যারিফগুলো 1000 টাকা 1200 টাকা ছিল, ধরে নিতে পারেন জন পিছু সেগুলো 500 টাকা করে বেড়েছে ইন দ্য মানে রিসেন্ট ইয়ার্স আর কি। যেহেতু এই গ্রামগুলো পপুলার হয়েছে, টুরিস্ট ইনফ্লাক্স হয়েছে, তো ওনারাও বলতে পারেন সেই সুযোগটা খানিক নিচ্ছে। মানে আমার লোকানোর কিছু নেই। চেষ্টা করলাম সাধ্যমতো সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার। চলুন আগামী কয়েক সেকেন্ড পাখির চোখে এই সুন্দর সিলেরিগাঁওকে আপনাদের দেখাই। দেখুন, এই সিলেরিগাঁওতে তো প্রচুর পর্যটক আসেন। যে যার হোমস্টেতে তো খাওয়া দাওয়া করছেনই, সেতে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখিয়ে রাখলাম আর কি, একদম সিলেরিগাঁওয়ের মাঝখান করে এখানে একটি ওই ফাস্ট ফুড কর্নার মতো আছে। টুকটাক খাবার, ম্যাগি, চা, কফি, স্ন্যাক্স পাবেন এখানে। সিলেরিগাঁওতে এলে অনেক পর্যটকই কিন্তু পায়ে হেঁটে ইচ্ছেগাঁও এবং রামিটে ভিউ পয়েন্টটা ঘুরে দেখে। যাদের ট্রেকিং করতে অসুবিধে নেই, সামান্য এরকম চড়াই উতরাই রাস্তায় হাঁটতে পারবেন, তাদের কিন্তু যাওয়াই উচিত। আমাদের এই হোমস্টেটিতে সন্ধে নেমে যাওয়ার পর এই যে আমাদের রুম এবং তাকে ঘিরে ব্যালকানির এরিয়াটা নিয়ন লাইট দিয়ে ডেকোরেট করেছে ভীষণ সুন্দরভাবে। এবং আমরা যেটা জানতাম না, আমি শঙ্খ অজানাতেই এখানে এসে থেকেছি, পরে এনাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে এই হোমস্টেটা কিন্তু উদ্বোধনও হয়েছে বেশি দিন নয়। এবং যেটা আমার ভালো লাগলো, শঙ্খ কিছুটা অ্যাগ্রি করবে, যিনি এটাকে দেখভাল করছেন তাকে যখন কিছু ফিডব্যাক দেয়া হচ্ছে সে কিন্তু গ্ল্যাডলি নিচ্ছে। মানে তার মধ্যে ঔদ্ধত্যটা নেই যে না আর কিছু শোনা হবে না, যা দিয়েছি তাই নিয়ে খুশি থাকুন, অনেক কিছু করা বাকি আছে। কিন্তু দেখুন, যেটা না দেখালেই নয়, শঙ্খ যেখানটা দাঁড়িয়ে প্লাস আমরা যেখানটা দাঁড়িয়ে কি অপূর্ব লাগছে আলো জ্বলে যাওয়ার পর। হোয়াট ইজ নট রিয়েলি অ্যাপিলিং ইজ এই নিচের যে হোমস্টে বা নিচের যে বাড়িগুলো সেখানে কিন্তু সেই পরিমাণ আলো নেই। ওই যে আরেকটু হয়তো যখন সন্ধে নামবে ওই যেটা তারার মতো লাগে সেটা হয়তো আমরা ফিল করতে পারবো, বাট এখনো কিন্তু এই গ্রামটা অ্যাজ আ হোল আশপাশে ভীষণ ফ্ল্যাট লাগছে। মানে এইটা যেন সেই মনে হচ্ছে একটা সেই রাজবাড়ির মতো। এক্স্যাক্টলি। এদিকে কিছু লোক তাদের নিজেদের মতো ডিজে পার্টি শুরু করে দিয়েছে, যেটা এরকম একটা শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রামে সব থেকে বেমানান জিনিস। দুপুর থেকেই উপদ্রব শুরু হয়েছে কিছু লোকজনের। যাই হোক,
আমাদের এখানে আমাদের কমপ্লিমেন্টারি বলা উচিত হবে না, সাধারণত এই হোমস্টেগুলিতে আপনারা সবাই জানেন সন্ধেবেলা চা কফির সঙ্গে ভেজ পকোড়া দেয়। আমরা অনুরোধ করেছি এবং এটার জন্য অবশ্যই বাড়তি টাকা দিতে হবে। চেক আউটের সময় ওনারা চিকেন পকোড়া দিয়েছে। শঙ্খ, খাওয়া হয়েছে? হ্যাঁ, খেলাম। দুপুরে যা খাবার খেয়েছি সেই অনুযায়ী জমছে না, বেড়ে গেছিল, তো সেই অনুযায়ী কিন্তু চিকেন পকোড়াটা আপ টু দা মার্ক, আর চাটাও জোলো। আমাদের সম্ভবত ওই দিদির দোকানের খাবারগুলো অনেক বেটার লেগেছিল, ওয়াই বলো সমস্ত, মানে ওইটা আমি বলছি তাই মজা করে শঙ্খকে বলছিলাম ওই কফিটাই একটা ব্র্যান্ডেড লোক কেউ 200 টাকায় বেচে দেবে, একটা নিজেদের ট্যাগ লাগিয়ে। তবে হ্যাঁ, আশপাশের পরিবেশটা দারুণ লাগছে জাস্ট। আর ঠান্ডা কিরম বুঝছো শঙ্খ? এবার লাগছে না? বিকেলবেলা থেকে আমি তো বলছিলাম 4-5 ডিগ্রি ড্রপ করেছে। একদমই তাই, এখন কিন্তু less than 20। আজকের ভিডিওর একেবারেই শেষ অংশে পৌঁছে গেছি। একটি নির্জন পাহাড়ি গ্রাম, আপনারাও আন্দাজ করতে পারছেন সন্ধে নেমে যাওয়ার পর বিরাট একটা আলাদা করে করবার কিছু থাকে না। তারপর তো সারাদিনের জার্নির একটা ধকল। আমরা ডিসাইড করলাম একটু আর্লি ডিনার করে নেয়ার। ডিনারে আমরা কি পেলাম, সেখানে খাবারের স্বাদ কেমন, অবশ্যই সেটা দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আমরা বাইরে এসছি আর এদিকে আর কি চলছে আপনারা বুঝতেই পারছেন, আর দেখাচ্ছিও না, আর বলার মতো কিছু নেই। ঘরটাকে নোংরা করে খাওয়ার মানসিকতা নেই আমার বা শঙ্কর, তাই বাধ্য হয়ে বাইরে এসছি। কিন্তু পরিবেশটা গোটাটাই কি কথা বলবো শঙ্কর, মানে অ্যাবসলিউটলি ডিসহার্টেনিং। এইখানে দেখুন খাবার আমাদের দিয়ে গেছে, আমি জানি না আমার কথা কতটা শুনতে পাচ্ছেন, আমি চেষ্টা করছি যথাসাধ্য জোরে কথা বলার। এখানে আছে সাদা ভাত, এখানে আছে হচ্ছে চিকেন কারি, এইখানে আছে ডাল, এখানে আছে হচ্ছে ঝুরি আলু ভাজা, আর এখানে একটু স্যালাড দিয়েছেন ওনারা। শঙ্খ আর আমি দুজনেই হাত তুলে ভাতের পক্ষে ভোট দিয়েছি। আমাদের জানা হয়েছিল, আমাদের দুজনেরই মনে হয়েছে এই একটা টায়ারিং দিনের শেষে একটু এরকম গরম ভাত পেলে জমে যাবে। কি বলো শঙ্খ? ভাতের বদলে ইট অর্ডার দিতে হতো। ঠিক কথা, আর মানে কি বলবো। এবার পালা আজকের এই ভিডিওটি শেষ করবার। আশা করি আমার সঙ্গে সিলেরিগাঁও ঘুরে আপনারা এনজয় করেছেন। আমাদের এই দুই বন্ধুর সিল্ক রুট ঘোরার আরও নানা গল্প নিয়ে আসতে চলেছি আগামী পর্বে। যদি গোটা এপিসোডটা দেখে এনজয় করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আসছি এক নতুন দিনের গল্প নিয়ে আগামী পর্বে খুব শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।